সেন্স অফ ভিশন, মানে আমরা যে শুনি, আমরা যে দেখি, তারপরে আমাদের যে অনুভূতি কাজ করে, নার্ভাস সিস্টেম, এইগুলো হচ্ছে সাধারণত ইন্টিগ্রাল ফিজিওলজি পার্ট। বুঝতে পারছো? এখন ইন্টিগ্রাল ফিজিওলজি আমরা করতে গেলে আমাদের জানতে হবে ইন্টিগ্রাল ফিজিওলজি কাকে বলে। ইন্টিগ্রাল ফিজিওলজি আসলে কিছুই না, সেন্স অর্গান এবং আগের যে মানে সবগুলো ফিজিওলজিক্যাল যে নার্ভাস সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, আমরা তারপরে করছি হচ্ছে ইন্টিগুমেন্টারি সিস্টেম, যত সিস্টেম আছে সবগুলোর ইন্টিগ্রেশন করে কমপ্লিট যে বডি স্ট্রাকচার তৈরি হয়, মানে নর্মাল ফিজিওলজির যে কমপ্লিট বডি স্ট্রাকচার, সেটাই হচ্ছে ইন্টিগ্রাল ফিজিওলজি, মানে ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট ফিজিওলজিক্যাল সিস্টেম। এখন আমরা যদি ইন্টিগ্রাল ফিজিওলজি প্রথমে চিন্তা করি, আমাদের ইন্টিগ্রাল ফিজিওলজি আমরা পড়ার মধ্যে পড়বো হচ্ছে সেন্স অর্গানগুলোর মধ্যে সেন্স অফ ভিশন পড়বো, সেন্স অফ হেয়ারিং পড়বো, তারপরে সেন্স অফ ইন্টিগুমেন্টেশন, আমাদের যে স্কিন, এগুলো পড়বো, তারপরে নার্ভাস সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, এইগুলোর কিছু কিছু পার্ট পড়বো, এবং এর সাথে আমরা যেটা পড়ছি হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, ব্লাড, এইগুলো, ব্লাড সাপ্লাই, নার্ভ সাপ্লাই, এইগুলো জিনিসগুলো আমরা সাধারণত দেখা। স্যার ইন্টিগ্রাল ফিজিওলজির ডেফিনেশনটা আরেকবার একটু বলেন না। ইন্টিগ্রাল ফিজিওলজির ডেফিনেশন, আসলে ডেফিনেশন ওইভাবে ইন্টিগ্রেশন অফ বা ইন্টিগ্রাল ফিজিওলজির আসলে দেওয়াটা খুব কঠিন, কারণ হচ্ছে ইন্টিগ্রাল ফিজিওলজি সেই রকম আসলে ডেফিনেশন নাই। ডেফিনেশনটা হচ্ছে যে এটা ইন্টিগ্রেশন অফ ডিফারেন্ট ফিজিওলজিক্যাল স্ট্রাকচার অফ দ্য বডি, মানে প্রত্যেকটা যে পার্ট আছে, ডাইজেস্টিভ সিস্টেম, তারপরে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, সব সিস্টেমগুলোর ইন্টিগ্রেশন করে যে কমপ্লিট বডি স্ট্রাকচার তৈরি হয়, নর্মাল বডি স্ট্রাকচার যে তৈরি হয়, সেটাই হচ্ছে ইন্টিগ্রাল ফিজিওলজি। এখন আজকের আমাদের যে টপিক সেটা হচ্ছে সেন্স অফ ভিশন। আমি যদি তোমাদের সেন্স অফ ভিশনের কথা বলতে পারি, প্রথমেই সেন্স অফ ভিশন কোনটা? আমরা যে চোখে দেখি, এটাই তো ভিশন, তাই না? আমরা যে চোখে দেখি, মানে স্যার আপনি কি কোনো স্লাইড অন করছেন স্যার? স্লাইড কি তোমাদের ওখানে যাচ্ছে? না স্যার যাচ্ছে না, স্ক্রিনটা শেয়ার দিলে আমরা দেখতে পারতাম। ওকে, থ্যাংক ইউ। দাঁড়াও। তোমাদেরকে আমি নোটস যেটা দিছি ওইটা আমার পেন ড্রাইভে বোধহয় নিয়ে আসি না, এই অফিসিয়াল ল্যাপটপে। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা নোটটা আর কি মিলাই নিও আর কি। আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, নেক্সট ক্লাস থেকে আমি তোমাদেরকে স্লাইড শেয়ার আর কি ইয়ে করে দিব, মানে আমি মেবি ওটা লিখে আসছি। যাই হোক, আমরা যদি সেন্স অফ ভিশনের কথা বলি, যে লাইট, এবং আমরা যে আমাদের চোখে আমরা দেখি, এটা তার মানে লাইট আসতে হয়, তাই না? একটা লাইট যদি এন্টার না হয়, মানে কোনো ভিশন, কোনো বস্তু বা অবজেক্ট আমরা যদি দেখতে চাই, তাহলে সেই অবজেক্ট থেকে একটা লাইট ইমিটিং হবে, বা সেই অবজেক্টের একটা লাইট আমাদের চোখে আসবে, চোখ দিয়ে পিপিল, কর্নিয়া, এগুলোতে এন্টার হওয়ার পরে রেটিনাতে যে যখন ইমেজ সৃষ্টি হবে, একটা ইমেজ সৃষ্টি হবে, ক্যামেরার মতো একটা ইমেজ যখন সৃষ্টি হবে, তখন কিন্তু আমরা সেটা দেখতে পারবো। তাহলে আমরা যদি ভিশনের ডেফিনেশন বলি, সেন্স বাই ভিশন হুইচ লাইট এন্ড কালার আর অ্যাপ্রিহেন্ডড, সেন্স বাই হুইচ লাইট এন্ড কালার অ্যাপ্রিহেন্ডড বাই আওয়ার আই, এটাই হচ্ছে ভিশনের ডেফিনেশন। মানে আমরা লাইট এবং কালার যখন আমাদের চোখে অ্যাপ্রিহেন্ডেড হয় চোখের মাধ্যমে, তখন কিন্তু আমরা রেটিনায় যে একটা ইমেজ তৈরি হয়, এবং তখন কিন্তু আমরা সেটা দেখতে পারি, এবং এটাই ভিশন। এখন এই সেন্স অফ ভিশন জানতে হলে আমাদের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার জানতে হবে আই এর, তাই না?
আই এর সাধারণত মোটামুটি পেরিফেরালি আমরা যদি চিন্তা করি, আই এ হচ্ছে তিনটা পার্ট থাকে। একটা আউটার ফাইব্রাস পার্ট। আউটার ফাইব্রাস পার্টে কি থাকে? আউটার ফাইব্রাস পার্টে আমরা জানি যে স্ক্লেরা এবং কর্নিয়া। তোমরা এটা ইন্টারমিডিয়েটে দেখে আসছো আর কি, স্ক্লেরা এবং কর্নিয়া, বা তোমাদের চোখের ছবি ইন্টারমিডিয়েটে এটা জানতাম। তারপরেও আমাদের কিন্তু সেন্স অফ ভিশন বুঝতে হলে আমাদের আই স্ট্রাকচার জানতে হবে। আই স্ট্রাকচার সাধারণত হচ্ছে যে স্ক্লেরা কর্নিয়া থেকে আউটার ফাইব্রাস পার্ট। তারপরে হচ্ছে মিডিল লেয়ার। মিডিল লেয়ারে কি থাকে? একটা অ্যান্টেরিয়র চেম্বার থাকে, পোস্টেরিয়র চেম্বার থাকে। তার ভেতর কি থাকে? লেন্স থাকে, লেন্স, করয়েড, এগুলো থাকে। তাহলে অ্যান্টেরিয়র চেম্বারের মধ্যে কি থাকে? অ্যাকুয়াস হিউমার, তাই না? আর পোস্টেরিয়র চেম্বারের মধ্যে থাকে ভিট্রিয়াস হিউমার। মানে রেটিনা থেকে তোমার হচ্ছে কর্নিয়া পর্যন্ত মাঝখানের যতটুকু লেয়ার থাকে সবগুলোই হচ্ছে মিডিল লেয়ার। আর যদি আমরা ইনার লেয়ারের কথা চিন্তা করি, ইনার লেয়ারে সাধারণত হচ্ছে আমাদের রেটিনাল পার্ট, রেটিনার যে পার্ট থাকে, এখানে রড কোন থাকে, কোন 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 রড কোন রড থাকে, রড কোষ, কোন কোষ, তারপরে থাকে হচ্ছে ফোভিয়া সেন্ট্রালিস, মেকুলা, এগুলো যেগুলো পার্ট সেগুলো হচ্ছে রেটিনাল পার্ট বলে। এবং এই রেটিনাল পার্টই আমাদের সাধারণত ইমেজ সৃষ্টির জন্য দায়ী, এবং এটাকে বলা হচ্ছে ইনার রেটিনাল লেয়ার। তাই আমরা বুঝলাম হচ্ছে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার। আমি তোমাদের হচ্ছে নোটসে একটা ফিগারের মাধ্যমে, তোমরা যদি নোট যখন পাবা ফিগারের মাধ্যমে, সেখানে তোমরা বুঝতে পারবে যে আসলে চোখের কোন দিক দিয়ে লাইট পাস হচ্ছে এবং চোখের পুরো স্ট্রাকচারটা টোটাল আমরা কিন্তু তখন দেখতে পারবো, তখন বুঝতে পারবো। আর যেহেতু ইন্ট্রোডাক্টরি ক্লাস, তোমরা ওইটা দেখার পরে তোমরা যদি সেটা না বুঝো কোনো অংশ, তাহলে নেক্সট ক্লাসে আমরা আর কি এটা আমি স্লাইড শেয়ারও দিয়ে দেবো, তখন তোমরা এটা কিন্তু ডিসকাশন আমরা করতে পারবো। বুঝতে পারছো? এখন যদি আই এর আমরা কিছু স্ট্রাকচারের কথা চিন্তা করি, এটা থাকে হচ্ছে রিসেপ্টর থাকে কিছু আই এর। আমরা তিনটা স্ট্রাকচার বললাম, যে আউটার ফাইবাস লেয়ার, মিডিল লেয়ার এবং ইনার লেয়ার। এর বাইরেও কিছু রিসেপ্টর থাকে। আই এ কিছু হচ্ছে ব্লাড সাপ্লাই থাকে, নার্ভ সাপ্লাই থাকে, এছাড়া কিছু আইলিড থাকে। আমরা এটা জানি যে কিছু আইলিড আছে, তারপরে হচ্ছে কিছু একটা লেন্স সিস্টেম আছে, মাঝখানে একটা লেন্স আছে। লেন্সটার কাজ কি? ক্যামেরার যেমন লেন্সের কাজ, যে একটা লাইট এবং কালারকে, লাইটকে ইমিটিং করতেছে এবং সে লেন্সে একটা ছবি উঠতেছে, সেইটা আবার যেভাবে ছবি আসছে সেটা হয়তো অপটিক কাজমার ওখানে, যে এটা আবার কিন্তু ছবিটা কিন্তু আমরা উল্টা ভাবে দেখি। প্রথমে যখন একটা লেন্স কোনো ছবি নেয় তখন কিন্তু সেটা উল্টা ভাবে নেয়। ওর অপটিক কাজমার ওখানে যে তোমার এটা কিন্তু হচ্ছে যেমন বিপ্রতীক কোণ আমরা আগে পড়ছি, ওই জায়গায় যে ছবিটা উল্টা হয়ে যায়, মানে সঠিকভাবে আসে, উল্টা ছবি সঠিক হয়ে যায়, এবং চোখের ভেতর কিন্তু আমরা তখন একটা মানুষের পরিপূর্ণ ইমেজ দেখতে পারি। বুঝতে পারছো? এবং আইকে এই জন্য বাইনোকুলার ইমেজিং সেন্টারও বলা হয়। আই হচ্ছে বাইনোকুলার এর মতো। আমরা যখন বাইনোকুলার দিয়ে দেখি, আমরা যে মানুষটাকে দেখতেছি তাই কিন্তু একদম সোজা দাঁড়ানো, একদম সঠিকভাবে দেখতে পাচ্ছি, কিন্তু আসলে আমরা যে উল্টা পাশ থেকে কিন্তু ছবিটা আসে, এবং পরবর্তীতে ভেতরে যে অপটিক কাজমার ওখানে যায় সেটা সোজা হয়। এই জন্য এটাকে বাইনোকুলার ইমেজিং সিস্টেমও বলা হয় আই। এখন তোমাদের যদি আমি আরো বলতে চাই, যে হচ্ছে তোমরা যদি চিন্তা করো অ্যান্টেরিয়র চেম্বারটা কি। অ্যান্টেরিয়র চেম্বার হচ্ছে আইয়ের কর্নিয়া এবং লেন্সের মাঝখানে যে চেম্বারটা, সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র চেম্বার। কর্নিয়া এবং লেন্সের মাঝখানে যে চেম্বারটা থাকে সাধারণত অ্যান্টেরিয়র চেম্বার। আর পোস্টেরিয়র চেম্বার তাহলে কি হবে? লেন্স থেকে রেটিনার পর্যন্ত যে চেম্বার সেটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার। তাহলে অ্যান্টেরিয়র চেম্বারের মধ্যে কি থাকে, কোন ধরনের ফ্লুইড থাকে? আমরা জানি যে অ্যান্টেরিয়র চেম্বারের মধ্যে থাকে অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার কিছুই না, এর মধ্যে কিছু কোলাজেনাস পার্ট থাকে, কিছু ফ্লুইড পার্ট, এবং এটা সাধারণত করয়েড থেকে সৃষ্টি হয়। অ্যাকুয়াস হিউমার করয়েড থেকে সৃষ্টি হয়, এবং অ্যাকুয়াস হিউমারের মধ্যে কিছু ফ্লুইড থাকে এবং কোলাজেনাস কিছু পার্ট থাকে এবং লবণ থাকে কিছু। এটার স্যার কাজ লেন্সকে নিউট্রিশন সাপ্লাই করা এবং রিফ্র্যাক্টরি মিডিয়া হিসেবে কাজ করে। স্যার হ্যাঁ, স্যার আপনি যে আই রিসেপ্টরের কথা বললেন, এটা হচ্ছে এটার কাজ কি, বা এটা কিসের? কি? আই রিসেপ্টর হচ্ছে আই রিসেপ্টরের কাজ হচ্ছে যেগুলো আমরা লাইট গুলো পাই, এটা রিসেপ্টর গুলো সেগুলো ধরে নিয়ে এসে মানে লেন্সকে সক্রিয় করে আর কি। রিসেপ্টরের কাজগুলো আমরা একটা ছবি দেখবো বা আমরা একটা লাইট আমাদের আসতেছে, এইটা প্রথমে লেন্সকে মোটিভেট করে বা ইরিটেট করে হচ্ছে আই রিসেপ্টর গুলো। বুঝতে পারছো? এখন যদি আমরা যেটা বলতেছিলাম যে তোমার স্যার আই রিসেপ্টর গুলো স্যার কোথায় থাকতেছে? পার্ট হচ্ছে তোমার কর্নিয়া থেকে লেন্স পর্যন্ত যে পার্ট, এটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার।
এর ভেতর যে ফ্লুইড গুলো থাকে সেটাকে বলা হয় অ্যাকুয়াসিমার। অ্যাকুয়াসিমারের কাজটা কি? লেন্সকে নিউট্রিশন দেওয়া, এবং রিফ্র্যাক্টরি মিডিয়া হিসেবে কাজ করে। অ্যাকুয়াসিমার। এখন অ্যাকুয়াসিমার তৈরি করে কে? করয়েড। করয়েড থেকে অ্যাকুয়াসিমার তৈরি হয়। অ্যাকুয়াসিমারের মধ্যে কিছুই মানে বেশি কিছুই না, লবণ জাতীয় জিনিস থাকে, কোলাজেনাস কিছু জিনিস থাকে। এখন অ্যাকুয়াসিমার যদি আমরা বলতে চাই এজ এ ক্লিয়ার ফ্লুইড কন্টেনিং ট্রেস অ্যালবুমিন, এটা একটা ক্লিয়ার ফ্লুইড containing trace albumin and a small amount of salt, and it is produced in ciliary body by diffusion and active transfer process from plasma. মানে ব্লাডের যে প্লাজমা থাকে, করয়েডের সামনে যে হচ্ছে সিলিয়ারি বডি থাকে, এই সিলিয়ারি বডিতে অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে এই অ্যাকুয়াসিমারের ফ্লুইড তৈরি হয়। বুঝতে পারছো? স্যার আরেকবার। অ্যাকুয়াসিমারের ফ্লুইড তৈরি হয় হচ্ছে তোমার সিলিয়ারি বডিতে অ্যাক্টিভ এবং প্যাসিভ ট্রান্সপোর্টের মাধ্যমে সিলিয়ারি বডি থেকে তোমার ব্লাডের যে প্লাজমা আছে, ব্লাডের প্লাজমা থেকে এটা হচ্ছে ফ্লুইড কালেকশন করে সিলিয়ারি বডি কি করে, ডিফিউশন পদ্ধতি এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে এই অ্যাকুয়াসিমার তৈরি করতেছে। এবং এই অ্যাকুয়াসিমার কর্নিয়া থেকে লেন্সের মধ্যে থাকে, এবং এই অ্যাকুয়াসিমারের ভেতর কি থাকে? সাধারণত অ্যালবুমিন থাকে, এবং তার সাথে কি থাকে? স্মল অ্যামাউন্ট অফ সল্ট থাকে। বুঝতে পারছো? স্লো বললে ভালো হয় স্যার। এবং এইটা সাধারণত হচ্ছে পিপিল দিয়ে অ্যান্টেরিয়র চেম্বারের মধ্যে প্রবেশ করে। নরমালি অ্যাবজর্ব থ্রু দ্য ট্রাবিকুলার ক্যানুলাস ফ্লেম, এখানে একটা ক্যানেল থাকে, যে ক্যানেল দিয়ে পিপিল থেকে অ্যান্টেরিয়র চেম্বারে প্রবেশ করে, এটাকে বলা হয় ক্যানেল অফ স্ক্লেম। বুঝতে পারছো? এবং এই অ্যাকুয়াসিমারের যদি অবস্ট্রাকশন হয়, দেখা গেল ক্যানেল অফ স্ক্লেমে কোনো কারণে অবস্ট্রাকশন হলো, তোমরা অনেক গরু বা ছাগলের দেখবা চোখ দিয়ে পানি পড়ে, তাই না? অনেক সময় অনেক রোগে দেখা যাবে চোখ দিয়ে পানি পড়ে। এটা দুই কারণে হতে পারে। একটা প্যারাসাইটিক কারণে হতে পারে, কারণ আমরা জানি লোয়া নামক এক ধরনের প্যারাসাইট আছে যেগুলো হচ্ছে চোখে থাকে। কিন্তু এই লোয়ার কাজ কি? সামনের কর্নিয়ার পার্টটাকে এরা কিন্তু কনজাংটিভাইটিস করায় দেয়, এবং এর ফলে কি হয়? অতিরিক্ত পরিমাণ পানি ঝরে। এই একটা কারণ হতে পারে যে প্যারাসাইটিক কজ। তখন ট্রিটমেন্ট কি? প্যারাসাইটিক সাধারণত অ্যান্টিবায়োটিক ইনজেকশন, মানে অ্যানথেলমেন্টিক ডোজ দিতে হবে, এবং অ্যানথেলমেন্টিক ডোজ দিলে কিন্তু ওই প্যারাসাইট মারা যাবে। আর এখানে কোনো লোকাল অ্যান্টিবায়োটিক, যেমন তোমার হতে পারে ক্লোরামফেনিকল জাতীয় কিছু ড্রপ পাওয়া যায়, আই ড্রপ পাওয়া যায়, মানুষেরও আছে, ভেটেনারি আছে, ক্লোরামফেনিকল গ্রুপে। এই গ্রুপের সিলভানাইট সাজেস্ট করে। হ্যাঁ বলো। সিলভার নাইটে সাজেস্ট করা হয় সিলভার নাইট্রেট সাজেস্ট করলেও হবে, সিলভার নাইট্রেট এটাও ভালো, সিলভার নাইট্রেটের ড্রপ পাওয়া যায়। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে আমরা চোখের যে অসুখ, এটা কেন হচ্ছে? মানে পানি যে পড়তেছে এই কারণে হতে পারে। আর একটা ক্যানাল অফ ফ্লেম, যে অংশটা বলছি অ্যান্টেরিয়র চেম্বারের, মানে পিপিল থেকে অ্যান্টেরিয়র চেম্বারে যেতে যে ক্যানেলটা, ক্যানাল অফ ফ্লেম, এই জায়গায় কোনো অবস্ট্রাকশন যদি হয়, কোনো কিছু পরে ওই জায়গায় অবস্ট্রাকশন হইলো, তখন কি হয়? অ্যাকুয়াসিমার কিন্তু তখন মনে করো যে ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ায় দেয়, অ্যাকুয়াসিমার ওখান থেকে ঠিক মতো যাইতে পারতেছে না, নাহলে ইন্ট্রাঅকুলার প্রেসার বাড়ায় যাবে। তখন কি হবে? গ্লুকোমা হবে। বুঝতে পারছো? মানে গ্লুকোমা সৃষ্টি করে না, অ্যাকুয়াসিমার গ্লুকোমা সৃষ্টি করে না, কিন্তু ইন্ট্রাঅকুলার প্রেসার যদি বেড়ে যায় তখন কিন্তু এই গ্লুকোমা এটা একটা খারাপ পরিস্থিতির সৃষ্টি করে। চোখে কনজাংটিভাইটিস হয়, এবং চোখে ইনফ্লামেশন হওয়ার ফলে অতিরিক্ত পরিমাণ ওয়াটার চোখ দিয়ে আসে। বুঝতে পারছো? তাইলে আমরা যেটা বলতেছিলাম, অ্যাকুয়াসিমার জিনিসটা তোমরা তো বুঝতো। অ্যাকুয়াসিমার প্রডিউস করে কে? সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি কিভাবে প্রডিউস করে? ডিভিশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে এটা প্রডিউস করে, এবং এটা থাকে হচ্ছে কর্নিয়া এবং লেন্সের মাঝখানে, এবং এর মধ্যে থাকে কি? অ্যালবুমিন থাকে, এবং স্মল অ্যামাউন্ট অফ সল্ট থাকে। এবং এটার কাজ কি? কাজ আমি তো তোমাদের পরে আবার ডিটেলস বলতেছি। সেটা কাজ হচ্ছে রিফ্র্যাক্টরি মিডিয়া হিসেবে কাজ করে। এটা লেন্সের নারিশমেন্টের জন্য কাজ করে, মানে লেন্সের পুষ্টি সহায়তা করে হচ্ছে অ্যাকুয়াসিমার। আর একটা কাজ করে হচ্ছে মেইনটেইন দ্য ইন্ট্রাঅকুলার প্রেসার। মানে ক্যানাল অফ ফ্লেমের কথা তোমাদেরকে বললাম। ক্যানাল অফ ফ্লেম কি? সেটা হচ্ছে পিপিল থেকে তোমার অ্যান্টেরিয়র চেম্বার প্রবেশের যে পথটা, সেটা হচ্ছে ক্যানাল অফ ফ্লেম। মানে পিপিল থেকে অ্যান্টেরিয়র চেম্বারে প্রবেশ করে অ্যাকুয়াসিমার, তার মাধ্যমে সিলিয়ারি বডি থেকে তৈরি হওয়ার ফলে, এবং এই ক্যানাল অফ ফ্লেমের ফলেই তোমার ইন্ট্রাঅকুলার প্রেসার ঠিক থাকে। যদি কোনো অবস্ট্রাকশন হয় তাহলে ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যে গ্লুকোমাকে খারাপ অবস্থায় তৈরি করবে, মানে গ্লুকোমাকে ওর্স করে দেবে। আমি কি তোমাদের বুঝাইতে পারছি? স্যার এগুলো কি স্লাইডে সব আছে?
হ্যাঁ, স্লাইড শো তোমাদের আমি নেক্সট ক্লাস থেকে দেখাবো। আমি আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, তো আমি পেন ড্রাইভে আনার কথা ছিল, অফিসিয়াল ল্যাপটপে এনে দেখি আমি পেন ড্রাইভে সেটা নেই। আমি ঐশীকে ইয়ে স্যার করে একটু স্লো বললে ভালোই স্যার, ফাস্ট হয়ে যাচ্ছে খুব। হ্যাঁ, স্লো জি স্যার, বলতে একটু হবে। স্লো বললে ভালো হয়। স্লো বললে ভালো হয়, হ্যাঁ, অনেক মানে দ্রুত হয়ে যাচ্ছে আমাদের তো। অনলাইন ক্লাস হয়েছে যে হচ্ছে তোমার আমরা যে লার্নিং এর 1 ওয়ে লার্নিং এবং 2 ওয়ে লার্নিং, এটা হয়ে গেছে 1 ওয়ে লার্নিং। আসলে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনটা যদি না হয়, ক্লাস নেওয়াটা কঠিন আর কি, এবং বোঝাটা কঠিন। তাই হোক, আমরা চেষ্টা করব যে আসলে আমার যখন যেটা প্রবলেম তোমাদের মনে হয়, কারণ আমি তোমাদের অনেকজনের দুই একজনের কথা শুনতে পাচ্ছি, অনেকজনের আসলে মিট করা আছে, যদি কোনো আজকে কোনো সাউন্ড শোনা যাচ্ছে না বা কথা এই যে স্পিডি হয়ে যাচ্ছে, আমাকে বলবা। আর কিছু যদি না বুঝো, আমি নোটস দিয়ে দিছি, ঐশী সবাইকে দিয়ে দেবে। নোট প্রিন্ট করার পরে বা নোট দেখার পরে কোনো জায়গায় যদি না বোঝো, পরে আবার আমাকে নেক্সট ক্লাসে মনে করায় দেবে। এখন যেটা বলতেছিলাম, আমরা প্রথমেই চিন্তা করছি যে অ্যানাটমিক্যাল লোকেশন অফ আই। অ্যানাটমিক্যাল লোকেশন তোমাদের ছবি দেওয়া আছে আমার নোটে, এবং সেটা দিয়ে তোমরা একবার দেখলেই বুঝতে পারবা। কিন্তু এখানে যে জিনিসটা বুঝতে হবে যে এর আইয়ের মধ্যে, ইনার স্ট্রাকচারের মধ্যে বা মিডিল লেয়ারের মধ্যে দুই ধরনের চেম্বার আছে। একটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার, একটা হচ্ছে পোস্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বারটাকে আমরা কোনটাকে বলতেছি? কর্নিয়া থেকে লেন্স, এটা হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার। তাহলে অ্যান্টেরিয়র চেম্বার, কর্নিয়া থেকে লেন্স, এর মধ্যে ফাঁকা থাকে না, এর মধ্যে ফ্লুইড জাতীয় কিছু পদার্থ থাকে। ফ্লুইড জাতীয় পদার্থ থাকে, সেমি সলিড ফ্লুইড এই টাইপের আর কি। আমরা কিছু পদার্থ থাকে ফ্লুইড জাতীয়, এটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এবং অ্যাকুয়াস হিউমার যদি আমরা চিন্তা করি, তাহলে এই ফ্লুইডটা কোথায় থেকে আসলো আমাদের জানতে হবে। এমনি তো তৈরি হয় নাই, এটা তৈরি হয়েছে কি, ব্লাডের যে প্লাজমা আছে, এখানে কিন্তু ব্লাড সাপ্লাই যে আছে, আইয়ের ব্লাড সাপ্লাই আছে, সেই ব্লাড সাপ্লাই থেকে যে প্লাজমা, এই প্লাজমা সিলিয়ারি বডির মাধ্যমে ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে এই অ্যাকুয়াস হিউমার তৈরি হয়, এবং এটা প্রবেশ করে চোখের মধ্যে পিপিল দিয়ে অ্যান্টেরিয়র চেম্বারে প্রবেশ করে। এবং যখন অ্যান্টেরিয়র চেম্বারে প্রবেশ করে, এই ক্যানেল একটা আছে যে ক্যানেলতে প্রবেশ করে, এটাকে বলা হচ্ছে ক্যানেল অফ স্ক্লেম। আর অ্যাকুয়াস হিউমারের মধ্যে সাধারণত থাকে অ্যালবুমিন এবং ট্রেস অ্যামাউন্ট অফ সল্ট, কিছু পরিমাণ সল্ট এবং অ্যালবুমিন থাকে। এবং অ্যাকুয়াস হিউমার যে কাজটা, অ্যাকুয়াস হিউমারের কাজ হচ্ছে রিফ্র্যাক্টরি মিডিয়া হিসেবে কাজ করে। রিফ্র্যাক্টরি মিডিয়া মানে কি, যখন কোনো বাইরের লাইট আমরা যখন চোখে দেখতে যাবো, বাইরের লাইট কোনো মিডিয়া ছাড়া আসলে সাধারণত যাওয়া, লিকুইড এই সেমিসলিড মিডিয়ার মাধ্যমে খুব সহজে যায়, এই জন্য এটাকে বলা হয় রিফ্র্যাক্টরি মিডিয়া হিসেবে কাজ করে। এবং এর আর একটা কাজ হচ্ছে লেন্স যে আছে আমাদের, যে এই লেন্সকে নারিশমেন্টে সাহায্য করে, মানে লেন্সকে যে পুষ্টি যোগায় হচ্ছে এই অ্যাকুয়াস হিউমার। এবং আরেকটা কাজ করে ইন্ট্রাঅকুলার প্রেশার, মানে চোখের মধ্যে যে অকুলার প্রেশার, চোখটা যে ঘুরতেছে, চোখের লেন্স যে ঘুরতেছে, এই প্রেশারটাকে মেনটেন করে। এখন আমরা যদি বলতে পারি যে প্রেশার যদি মেনটেন না হয়, মানে ক্যানেল অফ স্ক্লেমে যদি কোনো ধরনের অবস্ট্রাকশন হয়, তাহলে কি হয়? তাহলে কি হবে, ইন্ট্রাঅকুলার প্রেশার বেড়ে যাবে, এবং ইন্ট্রাঅকুলার প্রেশার যদি বেড়ে যায়, তাহলে কি হবে, গ্লুকোমা হবে। এবং গ্লুকোমা একটা এক ধরনের ডিজিজ কন্ডিশন, তখন নর্মাল কন্ডিশন থেকে, মানে ফিজিওলজি থেকে প্যাথোলজিতে চলে গেল। এখন আমরা বাইরে যখন ফিল্ডে ট্রিটমেন্ট করি, সাধারণত অনেক সময় চোখের রোগের জন্য অনেকে আসে, যে গরুর চোখ দিয়ে পানি পড়ে, এরকম অনেক কেস আসে। তখন আমাদের প্রথমে চিন্তা করতে হবে যেটা প্যারাসাইটিক কজে হইতে পারে। প্যারাসাইটিক কজে কেন হইতে পারে? কারণ চোখে লোয়া লোয়া নামে এক ধরনের প্যারাসাইট, Thalassia species. লোয়া লোয়া নামে এক ধরনের প্যারাসাইট চোখের মধ্যে থাকতে পারে। আমাদের একটা ধারণা হইতে পারে চোখের মধ্যে থাকতে পারে, এবং সেটার কারণে চোখ দিয়ে পানি পড়তে পারে। তখন কি হবে, আমাদের প্রথম ট্রিটমেন্ট হবে অ্যানথেলমেন্টিক দিতে হবে, ব্রড স্পেকট্রাম অ্যানথেলমেন্টিক দিয়ে দিবা, যেগুলোর মধ্যে সাধারণত ট্রাইক্লেবেন্ডাজল এবং লিভামিজল আছে। ট্রাইক্লেবেন্ডাজল 900 mg, লিভামিজল 600 mg তে থাকে। এইটা হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তো এন্ডেক্স, রেনাডেক্স, এলটিভেট, ট্রাইলেভেট, বহু নামে পাওয়া যায়। এইটাকে সাজেস্ট করতে হবে তোমাদের। এইটা সাজেস্ট করার পরে কি হবে, যদি তোমার অ্যানথেলমেন্টিক দেওয়ার ফলে মনে করো লোয়া লোয়া মারা গেল, তখন কি হবে, আরেকটা কাজ করতে পারে, ওখানে কিন্তু লোয়া লোয়া যখন আছে তখন কিন্তু সে কিছু ইনফ্লামেশন করছে, কারণ প্যারাসাইটিক তো এমনি থাকবে না, ও ওখানে নিউট্রিশন নেওয়ার জন্য তোমার কিন্তু ওখানে ও কিন্তু ক্ষত সৃষ্টি করবে বা ইনফ্লামেশন করবে। এই ইনফ্লামেশন দূর করার জন্য তোমাকে সিলভার নাইট্রেট ড্রপ দিতে পারো,
বা ক্লোরামফেনিকল গ্রুপের সাধারণত, বা আরো কিছু অ্যান্টিবায়োটিক ড্রপ পাওয়া যায়, মানুষেরও পাওয়া যায়, তোমার হচ্ছে এনিমেলেরও পাওয়া যায়। এইগুলো তোমরা সাজেস্ট করতে পারো। তাহলে বুঝতে পারছো যে চোখের সমস্যা হলে কি ট্রিটমেন্ট দিতে পারবা। যাই হোক, এখন স্যার অ্যান্টি হেলমিন্থের ড্রাগটার নাম কি বললেন? আজকের ক্লাস হচ্ছে সেন্স অফ ভিশন। সেন্স অফ ভিশন মানে আমরা ভিশন কিভাবে, মানে এই আমাদের ভিশন মানে চোখে দেখার জন্য যে ধরনের আসলে সেন্স অর্গান গুলো কাজ করে সেটা। স্যার বললাম অ্যান্টি হেলমিন্থ ড্রাগটার নাম কি বললেন? অ্যান্টি অ্যানথেলমেন্টিক ড্রাগ। অ্যানথেলমেন্টিক ড্রাগ যেটা ব্রড স্পেকট্রাম অ্যানথেলমেন্টিক, এইটাকে মনে রাখবা। ব্রড স্পেকট্রাম অ্যানথেলমেন্টিক মানে সব ধরনের প্যারাসাইটকে যেটা তোমার হচ্ছে মেরে ফেলতে সক্ষম। এই ব্রড স্পেকট্রাম অ্যানথেলমেন্টিকের মধ্যে যদি আমরা জেনেরিক নাম বলি, এর যে অ্যানথেলমেন্টিকের মধ্যে ট্রাইক্লেবেন্ডাজোল অথবা লিভামিজোল থাকে, মানে ট্রাইক্লেবেন্ডাজোল এবং লিভামিজোলের কম্বাইন্ড থাকে আর কি। বুঝতে পারছো? অ্যানথেলমেন্টিক বহু রকমের আছে, অ্যালবেন্ডাজোল আছে, ম্যাবেন্ডাজোল আছে। এগুলো হচ্ছে সাধারণত ব্রড স্পেকট্রাম না, ন্যারো স্পেকট্রাম। তো যদি ব্রড স্পেকট্রাম হয় তাহলে এর মধ্যে থাকবে ট্রাইক্লেবেন্ডাজোল, লিভামিজোল। ট্রাইক্লেবেন্ডাজোল সাধারণত 900 mg-তে থাকে, মানে বাংলাদেশে যেসব ওষুধ পাওয়া যায় সেগুলো প্রিপারেশন। আর 600 mg-তে থাকে হচ্ছে লিভামিজল। বুঝতে পারছো? এইগুলোকে যদি ট্রেড নাম আমরা বলি, ট্রেড নেম মানে বাজারে পাওয়া যায় প্রচলিত যে নাম, বাজারের কোম্পানির নাম, সাধারণত ইন্ডেক্স নামে পাওয়া যায়। ইন্ডেক্স, ENDEX, ইন্ডেক্স। তারপরে স্যার রেনাডেক্স, এলটিভেট রিলিফ ট্রাইলেভেট, স্যার TRI। এইটা নাকি স্যার? এই দোকানে স্যার কি ট্রাইলের তুমি কি ব্যাটা ট্রিটমেন্ট শুরু করে দিছো নাকি? স্যার হ্যাঁ ট্রাইলের সাদাত, ব্যাটা এটা নাকি স্যার? এই জি স্যার। ট্রাইলেট দেখাচ্ছে যে সবাই একটু দেখো, ওষুধটা বের করে দেখাও সবাইকে। এই কি, এই তখন নিজের দোকান না, তুমি চেম্বার খুলছো, তুমি বিবিসি তে স্যার স্টুডেন্ট। আমাদের দোকান স্যার। ও তাও ভালো। যাই হোক, তোমার ওষুধ দেখা যাচ্ছে কিনা, সবাইকে একটা করে এই ওষুধ সাপ্লাই দিবা তুমি। জি স্যার। তুমি এরপরে ওষুধ নিয়ে এসে দেখাবা, বুঝছো? ফার্মাকোলজিক্যাল জি ক্লাস স্যার। তুমি নিয়ে নিবা সবার। জি স্যার। যাই হোক, আমরা ফিজিওলজি পড়তেছি, তবে আমি চেষ্টা করি যে আসলে যেহেতু ফিল্ডে সবাইকে যেতেই হবে, আর এজ এ ভেটেরিনারিয়ান আমাদের কিন্তু ডাক্তার হইতে হবে ফার্স্ট। তো তোমাদের এই চোখের আমার কিন্তু এত দূর আসার কথা না। তারপরে আমি চোখের যে রোগ হয় সেগুলো আমি সব সিস্টেমই, যখন যে সিস্টেম পড়াবো সেখানে কি কি রোগ সাধারণত হইতে পারে তোমরা কিন্তু ট্রিটমেন্ট এগুলো লিখে নিতে পারো। ভবিষ্যতে তোমরা হয়তো কাজে লাগবে, বা এখন থেকেই অনেকে প্র্যাকটিস না, আসলে মোটামুটি এলাকার লোকজনের হেল্প করতে পারবা, স্যার তাই না? তো এখন দেখা গেলো যে ওর ডিসপেন্সারিতে আছে, এখন দেখা গেলো সমানে ট্রিটমেন্ট করলে পরে আমাদেরই ধরবে, এই তো আপনার স্টুডেন্ট বিসি রেজিস্ট্রেশন পায় নাই, এখনো পাস করে নাই, ট্রিটমেন্ট করে। যাই হোক, ট্রিটমেন্ট করলেও ডাক্তার লিখবে না, এমনি প্রেসক্রিপশন করে দিতে পারো, দিতে পারো। যাই হোক, তোমাদের যেটা বলতেছিলাম যে ট্রাইলেপ ভেট নামে পাওয়া যায়, এলটি ভেট নামে পাওয়া যায়, ইন্ডেক্স নামে পাওয়া যায়, রেনাডেক্স নামে পাওয়া যায়। এগুলো হচ্ছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। স্যার আরেকটা আছে টেট্রামিসল আর অক্সিক্লোজেনাইট, এটা কি ব্যবহার করা যাবে? এটাও দেওয়া যায়, অক্সিক্লোজোনাইন, টেট্রামিজোল এটাও দেওয়া যায়। তবে ব্রড স্পেকট্রামের মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে তোমার ট্রাইক্লোবেন্ডাজোল, লিভামিজোলের যে প্রিপারেশন। এখন আসো আমাদের ফিজিওলজিতে আসো। ফার্মাকোলজি শেষ, ট্রিটমেন্ট মেডিসিন শেষ, এখন ফিজিওলজিতে যদি আমরা চাই, তাহলে আমরা যে বললাম যে অ্যাকুয়াস হিউমার প্রোডাকশন বা অ্যাকুয়াস হিউমার আমরা চিনলাম। এখন যদি বলি সার্কুলেশন অফ অ্যাকুয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমারের যে সার্কুলেশনটা হয়, মানে কিভাবে অ্যাকুয়াস হিউমার আসতেছে এবং অ্যাকুয়াস হিউমার কিভাবে যাচ্ছে, মানে সার্কুলেশন অফ অ্যাকুয়াস হিউমার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর কি পরীক্ষার জন্য। তোমাদের যখন এক্সাম হবে, এক্সামের জন্য মিড টার্ম, ফাইনাল, হাবিজাবি কুইজ যা আছে, অ্যাকুয়াস হিউমার এটা খুবই ইম্পর্টেন্ট। আর অ্যাকুয়াস হিউমারের সার্কুলেশন এটা খুবই ইম্পর্টেন্ট। মানে চোখের সার্কুলেশন যদি আমরা জানি, প্রথমেই বলছি সিলিয়ারি বডি থেকে অ্যাকুয়াস হিউমার প্রডিউস হয়। সিলিয়ারি বডিতে কিভাবে প্রডিউস হয়? ব্লাডের প্লাজমা, এইটা ডিফিউশন এবং অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে তোমার সিলিয়ারি বডি থেকে হচ্ছে আমাদের অ্যাকুয়াস হিউমার প্রডিউস হইলো। প্রডিউস হওয়ার পর কোথায় যাবে? অ্যাকুয়াস হিউমার পিপিলের মাধ্যমে এন্টার করবে কি? অ্যান্টেরিয়র চেম্বার। তাহলে সিলিয়ারি বডি, প্লাজমা এবং প্লাজমার মাধ্যমে হচ্ছে ডিভিশন অ্যান্ড অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেসের মাধ্যমে অ্যাকুয়াস হিউমার হবে। তারপরে যাবে পিপিল, পিপিল থেকে কোথায় যাবে? অ্যান্টেরিয়র চেম্বার। অ্যান্টেরিয়র চেম্বার থেকে কোথায় যাবে? ইরিডোকর্নিয়াল অ্যাঙ্গেল নামে একটা জায়গা আছে এখানে,
ইরিডোকর্নিয়াল অ্যাঙ্গেল, মানে আইরিশ এবং কর্নিয়ার মাঝখানে একটা জাংশন, এখানে ইরিডোকর্নিয়াল অ্যাঙ্গেলে যাবে, এখান থেকে যাবে, এখানে রিঅবজর্বড হবে থ্রো নেটওয়ার্ক অফ ক্যানাল অফ স্ক্লেম। আমি তোমাদের বলছি এখানে একটা ক্যানেল থাকে, পিভিল থেকে এন্টার করার সময় ক্যানেল অফ স্ক্লেম বলে। স্ক্লেম বানানো হচ্ছে SCHLEMM, SCHLEMM, ক্যানেল অফ স্ক্লেম। তাহলে কি হবে? রিঅ্যাবজর্বড থ্রো ক্যানেল অফ স্ক্লেম, এটার মাধ্যমে অপথেলমিক ভেইনে চলে যাবে। তাইলে আমরা এটা বললাম সার্কুলেশন অফ অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমারের কিভাবে সার্কুলেশন হচ্ছে সেই প্রসেসটা জানলাম, এবং এইটা আমি এখনো বলতেছি যে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। বুঝতে পারছো? স্যার ইরিডোকর্নিয়াল অ্যাঙ্গেল যেটা বললেন এটা আরেকবার একটু হ্যাঁ, বলেন। ইরিডোকর্নিয়াল অ্যাঙ্গেল এটা হচ্ছে আইরিশ এবং আইরিশ এবং কর্নিয়ার মাঝখানে একটা কোণ আর কি, অ্যাঙ্গেল বা একটা স্পট বা একটা জায়গা আর কি, জাংশন। এই ইরিডোকর্নিয়াল অ্যাঙ্গেলের পরে এইটা রিঅ্যাবজর্বড হবে, যে মানে অ্যাকুয়াস হিউমারটা আসলো, এটা রিঅ্যাবজর্বড হবে থ্রো ট্র্যাবিকুলি অফ ক্যানেল অফ স্ক্লেম। বুঝতে পারছো? ট্র্যাবিকুলি অফ ক্যানেল অফ স্ক্লেম, ক্যানেল অফ স্ক্লেমে এসে রিঅ্যাবজর্বড হবে। রিঅ্যাবজর্বড হওয়ার ফলে কোথায় যাবে? অপথেলমিক ভেইনের মাধ্যমে এটা সার্কুলেশন হবে। বুঝতে পারছো? তাহলে অ্যাকুয়াস হিউমারের সার্কুলেশন, এইটা নোটসে তোমরা আরো ডিটেইলস ভালোভাবে পাবা। স্যার সিলিয়ারি বডিটা কোথায় থাকে? সিলিয়ারি বডি চোখের উপরের অংশে থাকে, কর্নিয়া সাধারণত লেন্সের উপরের অংশ সিলিয়ারি বডি থাকে। তোমরা আমি এই আইয়ের একটা স্ট্রাকচারের ফিগার দেওয়া আছে নোটসে, এই ফিগারে দেখতে পারবা টোটাল স্ট্রাকচারটা যে কোথায় কোন অংশ থাকতেছে। তারপরে সামনের ক্লাস থেকে আমি তোমাদের স্লাইড শেয়ার দেব, এবং হচ্ছে তারপরে না যদি বোঝো আমি সেই দিনে আবার এইগুলো নিয়ে ডিসকাস করব। স্যার সার্কুলেশনটা তো একটা ফিগারের মাধ্যমে দেখানো আছে, ফ্লো চার্ট, তো ওটাকে কি আবার এক্সপ্লেন করতে হবে? কি কোনটা? সার্কুলেশন অফ অ্যাকুয়াস হ্যাঁ, হিউমার। ওই এক্সপ্লেইনটাই কিন্তু ওই যে উপরে যে প্যারাটা দেওয়া আছে ওইটাই এক্সপ্লেনেশন। অ্যাকুয়াস হিউমারের ভেতরে যে মানে ইট ইজ এ ক্লিয়ার কন্টেন্ট আছে, অ্যালবুমিন স্মল অ্যামাউন্ট, ওইটাই কিন্তু এক্সপ্লেনেশনটাই পরে আবার ইয়ে করে দেওয়া আছে, শর্ট করেই দেওয়া আছে। মানে বেশি কিছু তোমাদের বেশি বর্ণনা দিয়ে লাভ নেই, পরীক্ষায় এই শর্ট কিছু লিখতে পারলেই তোমরা ভালো মার্কস পাবা। তোমাদের জাস্ট মনে রাখতে হবে যে কিভাবে সার্কুলেশনটা হচ্ছে, এবং এই ক্যানেল অফ স্ক্লেমে অবস্ট্রাকশন যদি হয় তাহলে ইন্ট্রাঅকুলার প্রেসার বেড়ে যাবে, গ্লুকোমা হয়ে যাবে। বুঝতে পারছো? তোমাদের এইটুকু জানলেই তোমরা কিন্তু। এখন যদি ফাংশন অফ অ্যাকুয়াস হিউমার, আমি প্রথমেই বলছি রিফ্র্যাক্টরি মিডিয়া হিসেবে কাজ করে। তারপরে কি কাজ করে? এটা নারিশমেন্ট হয় কিসের? অ্যাভাসকুলার যে স্ট্রাকচার গুলো আছে আইয়ের মধ্যে, যে অ্যাভাসকুলার স্ট্রাকচার মানে যে স্ট্রাকচার গুলোতে ব্লাড সাপ্লাই হয় না, সাধারণত কর্নিয়া, লেন্স, কনজাংটিভা, এইগুলো হচ্ছে অ্যাভাসকুলার স্ট্রাকচার অফ আইয়ের যে স্ট্রাকচার গুলোতে কোনো ব্লাড সার্কুলেশনের লাইন নাই সেগুলোকে বলা হয় অ্যাভাসকুলার স্ট্রাকচার। সেগুলো হচ্ছে আইরিশ না, কর্নিয়া আছে, লেন্স আছে, কনজাংটিভা আছে। এই তিনটা স্ট্রাকচার গুলোতে ব্লাড সাপ্লাই মানে পুষ্টি সহায়তা নারিশমেন্ট করে কে? এখন আমরা যদি আরো জানতে চাই যে ভেতরের যে স্ট্রাকচার আছে ভিট্রিয়াস হিউমার। স্যার অ্যাভাসকুলার স্ট্রাকচারটা আবার একটু বললে ভালো হয়। অ্যাভাসকুলার স্ট্রাকচার বলতে আমরা বুঝাই যে আইয়ের বা যে কোনো অঙ্গের অ্যাভাসকুলার স্ট্রাকচার সেইগুলো যেগুলোতে কোনো ব্লাড সাপ্লাই নাই। বুঝতে পারছো? ব্লাড সাপ্লাই না থাকলে নিউট্রিশন পাবে না, এটা তো জানো যে নিউট্রিশন কিন্তু দেহের প্রত্যেকটা সেলে বা প্রত্যেকটা স্ট্রাকচারে বা প্রত্যেকটা অর্গানে ব্লাড সাপ্লাইয়ের মাধ্যমে কিন্তু নিউট্রিশন যায়, তাই না? তো যদি অ্যাভাসকুলার স্ট্রাকচার আইয়ের মধ্যে আছে হচ্ছে তোমার কনজাংটিভা, তারপরে আছে কর্নিয়া এবং লেন্স, এইগুলোতে কোনো ব্লাড সাপ্লাইয়ের জায়গা নাই, এইগুলোতে এই অ্যাকুয়াস হিউমারের মাধ্যমেই নিউট্রিশন যায়। বুঝতে পারছো? এখন যদি ভিট্রিয়াস হিউমারের কথা বলি, সেটা হচ্ছে লেন্সের পরে থেকে রেটিনা পর্যন্ত যে স্ট্রাকচার সেটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার, এবং এটা হচ্ছে হাইড্রোজেল, একটা মানে জেলের মতো স্ট্রাকচার, জেলি লাইক স্ট্রাকচার থাকে, মানে জেলি লাইক ফ্লুইডের মধ্যে থাকে। আর সাপোর্ট টু দ্য লেন্স এবং রেটিনা এবং লেন্সকে ফিজিক্যাল সাপোর্ট মানে তোমার হচ্ছে একে স্থির হয়ে মানে নির্দিষ্ট পজিশনে থাকতে সহায়তা করে। বুঝতে পারছো? ভিট্রিয়াস হিউমার যেটা, এটা রেটিনা এবং লেন্সকে তার হচ্ছে ফিজিক্যাল সাপোর্ট দেয় কে? এটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এবং ভিট্রিয়াস হিউমারের মধ্যে কি থাকে? ইট কন্টেইনস হায়ালুরোনিক অ্যাসিড এবং কোলাজেন। বুঝতে পারছো?
তাহলে ভিট্রিয়াস হিউমারের জায়গাটা আমরা কোনটা বলবো? লেন্স থেকে পরবর্তী ইনার স্ট্রাকচারের যে লাস্ট পর্যায়ে রেটিনা, এইটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। ভিট্রিয়াস হিউমার এটা হচ্ছে জেলি লাইক স্ট্রাকচার। এর মধ্যে কি থাকে? কোলাজেন থাকে এবং হায়ালুরনিক অ্যাসিড থাকে, এবং এটার কাজ হচ্ছে সাপোর্ট দেওয়া কাকে? লেন্সকে এবং রেটিনাকে সাপোর্ট দেয়, ফিজিক্যাল সাপোর্ট দেয়, মানে এর পজিশন ঠিকভাবে হোল্ড করে যাতে থাকতে পারে। কারণ লেন্সকে যদি মনে করো যে এই পজিশন ঠিক মতো না রাখে, লেন্স তো একটা ছোট্ট জিনিস, কি হবে? এটা যদি ডিসপ্লেস হয়ে যায় তখন কি হবে? আমাদের কিন্তু দৃষ্টিশক্তিতে ব্যাঘাত করবে। লেন্স ঠিক মতো না থাকলে কি হবে? তখন হচ্ছে চোখে দেখতে আমাদের সমস্যা হবে। আর এই ভিট্রিয়াস হিউমার থাকে, এই চেম্বারটাকে সাধারণত আমরা অ্যাকুয়াস হিউমার যে চেম্বারে থাকে সেটাকে বললাম অ্যান্টেরিয়র চেম্বার, আর ভিট্রিয়াস হিউমার যেটা থাকে সেটাকে বলা হয় পোস্টেরিয়র চেম্বার। বুঝতে পারছো? এখন যদি আমরা আইলিডের কথা বলি, আইলিড কি? চোখের পাতা, মানে চোখ যেটা দিয়ে ঢেকে রাখে সেটা হচ্ছে আইলিড। আমরা জানি কিছু কিছু অ্যানিমেলের যখন বাচ্চা অবস্থায় বাচ্চা হয়, যেমন র্যাট, মাইস, তারপরে পাপ্পিস মানে কুকুর, এগুলো যখন বাচ্চা হয় তখন কি হয়? এই আইলিড ঢাকা অবস্থায় থাকে, মানে চোখ ফোটে না। অনেক বলে না যে এটা চোখ ফোটে নাই, কুকুরের চোখ ফোটে না। তারপরে মনে করো যে এই র্যাট, মাইস, র্যাবিট, এইগুলোর কিন্তু চোখ যখন জন্ম হয় নিউবর্নে কিন্তু হচ্ছে তখন কিন্তু চোখ ফোটে না, মানে আইলিড দিয়ে ঢাকা থাকে। কিন্তু স্যার গরু একটা ছাগল কোশ্চেন ছিল স্যার। মানে গরু ছাগল মানুষ এগুলোতে কিন্তু আইলিড ঢাকা থাকে না। তোমরা কি স্যার একটা কোশ্চেন ছিল, হুম একটা কোশ্চেন ছিল স্যার। তোমরা কি দেখছো এটা যে র্যাট স্যার বা একটা ইঁদুরের বাচ্চা যখন হয় তখন কিন্তু আইলিড মানে আই ওপেন থাকে না। স্যার একজনের একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার ভিট্রিয়াস হিউমারটা স্যার কোথা থেকে তৈরি হচ্ছে স্যার? ভিট্রিয়াস হিউমার অ্যাকুয়াস হিউমার যখন যাচ্ছে, ভিট্রিয়াস হিউমার এর পোস্টেরিয়র চেম্বারে সাধারণত করয়েড এইগুলা থেকে এই অ্যাকুয়াস হিউমারের কিছু পার্ট যখন ভেতরে যায় বা এর থেকে যখন ব্লাড সাপ্লাই ভেতরে যখন চলে যায়, মানে অ্যাকুয়াস হিউমারদের নিউট্রিশন যাচ্ছে, করয়েড থেকে ভিট্রিয়াস হিউমারটা আবার তখন তৈরি হচ্ছে, জেল লাইক স্ট্রাকচার তৈরি করতে পারতেছে। বুঝতে পারছো? এবং ভেতরে যখন জেল লাইক স্ট্রাকচার হচ্ছে, এটা হায়ালুরনিক অ্যাসিড এবং কোলাজেনাস ফিল্ড স্ট্রাকচার, এবং এটা সাপোর্ট দিচ্ছে, ফিজিক্যাল সাপোর্ট দিচ্ছে হচ্ছে তোমার লেন্সকে এবং রেটিনাকে। বুঝতে পারছো? এবং এটা পোস্টেরিয়র চেম্বার বলা হয়, আইয়ের পোস্টেরিয়র চেম্বার। এখন আমরা যেটা বললাম যে আইলিড যদি আমরা চিন্তা করি, আইলিড কিছু কিছু অ্যানিমেলের ক্ষেত্রে আইলিড ওপেন হয় না যখন বাচ্চা অবস্থায় যখন জন্মগ্রহণ করে, এবং কিছু কিছু অ্যানিমেলের আইলিড ওপেন অবস্থায় থাকে। তো আইলিড কি কি অ্যানিমেলের ওপেন হয় না সেটা আমরা বললাম। পাপ্পিস মানে কুকুরের বাচ্চা, তারপরে আছে র্যাট, মাইস, র্যাবিট, এগুলো। আর সাধারণত আমাদের যখন রুমিনেন্ট গুলা এবং হিউম্যান, এগুলো সবারই হচ্ছে আইলিড ওপেন হয়। এবং আইলিড যখন জন্ম হচ্ছে, মনে করো ইঁদুরের বাচ্চা হয়েছে, র্যাটের, আইলিড সাধারণত 1 থেকে 2 সপ্তাহের মধ্যে আই হচ্ছে ওপেন হয়। বুঝতে পারছো? এখন লেন্সের কথা আমরা যদি বলি, লেন্স হচ্ছে একটা সাধারণত এটা হচ্ছে কি টাইপের লেন্স থাকে? এটা কনভেক্স শেপের লেন্স থাকে না, কনকেভ এবং কনভেক্স শেপের হচ্ছে লেন্স থাকে। এবং লেন্স হচ্ছে তোমার হচ্ছে এই সিলিয়ারি মাসল যেটা থাকে, কন্ট্রাকশন অফ দ্য সিলিয়ারি মাসল, এটা হচ্ছে এই মাসল হচ্ছে লেন্স টেনে রাখে আর কি। সিলিয়ারি মাসল যেটা থাকে সিলিয়ারি বডি থেকে, এই দুই পাশে মাসলের মাধ্যমে লেন্সটা হচ্ছে টেনে রাখে। আর এই তোমার হচ্ছে সাধারণত 40 বছরের পরে অনেক সময় দেখা যায় যে হচ্ছে এই মাসেলের ইলাস্টিসিটি কমে যায়। মাসেলের যখন ইলাস্টিসিটি কমে যাবে তখন কি হয়? দেখা গেলো 40 বছর পরে ওই যে চালসে রোগ যেগুলো বলে, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এইগুলো সাধারণত রোগগুলো হয় কি? এই সিলিয়ারি মাসল যখন এই কমে যায়, ইলাস্টিসিটি কমে যায়, তখন কিন্তু এই রোগগুলো সাধারণত হয়। তাহলে সিলিয়ারি মাসলগুলো টেনে রাখে হচ্ছে লেন্সকে। আর লেন্স সাধারণত কি টাইপের লেন্স? কনভেক্স টাইপের লেন্স। আর হচ্ছে আমরা যদি অনেক সময় আরেকটা জিনিস পড়ছি যে ট্যাপিটাম লুসিডাম থাকে এক ধরনের, এটা নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। অনেক অ্যানিমেলে যেমন নকচারাল অ্যানিমেল যেগুলো রাত্রি বেলায় চলাফেরা করে, যেমন শিয়াল, তারপরে প্যান্থেরা যেগুলো মানে টাইগার, লায়ন, এইগুলো দেখবে যে বিড়াল, এগুলো চোখ রাত্রিবেলায় আলো চলে, তাই না? এটা ট্যাপিটাম লুসিডাম নামে এক ধরনের স্ট্রাকচার এদের আইলিডের বাইরে থাকে, মানে লেন্সের বাইরে থাকে। এটার কারণে কিন্তু লাইট রিফ্লেক্ট হয়। এটা তোমাদের আমি নেক্সট ক্লাসেই এটা বলবো। আর কিছু কিছু স্ট্রাকচারের কথা আমরা যদি চিন্তা করি,
সেটা বললাম তো আমি, যে আমরা যদি স্ক্লেরা এবং কর্নিয়া থাকে আউটার ফাইবার্স লেয়ারে, বুঝতে পারছো? স্ক্লেরা এবং ট্রান্সপারেন্ট কর্নিয়া থাকে হচ্ছে আউটার ফাইবার্স লেয়ার আইয়ের, আর মিডিল লেয়ার মানে কম্প্রাইজ করে হচ্ছে ভাস্কুলার করয়েড, তারপরে মাসকুলার সিলিয়ারি বডি আইরিশ। আর যদি ইনার লেয়ার আমরা বলি, ইনার লেয়ারে রেটিনা কন্টেইন করে, তারপরে নিউরাল টিস্যু কিছু রিসেপ্টর সেল এখানে কন্টেইন করে। এটা হচ্ছে স্ট্রাকচার। আর তোমাদের আজকে আমি বললাম হচ্ছে অ্যাকুয়াস হিউমার এবং ভিট্রিয়াস হিউমার। তার ভিতরে অ্যাকুয়াস হিউমারের সার্কুলেশন অফ অ্যাকুয়াস হিউমার এটা বলছি। এইগুলোই মোটামুটি আজকে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, আর বেশি আলোচনা করব না। এইটা তোমাদের নোটস দেওয়া আছে, খুবই সহজ সাবজেক্ট, সহজ আর কি। তোমরা যদি মোটামুটি একটু পড়াশোনা করো, ইন্টারমিডিয়েটে অনেক কিছু দেখে আসতো, মোটামুটি সহজ হবে এবং তোমরা ভালো রেজাল্ট করবে আশা করি আর কি। কারণ তোমাদের ব্যাস খারাপ না, আমার কাছে মনে হয়েছে ভালো আর কি। হ্যাঁ, তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা? আমি আজকে আর কি আর বেশি স্যার রড কোষ এন্ড কোন কোষগুলো স্যার একটু বললে ভালো হতো। হ্যাঁ বলো। স্যার রড এবং কোন, রড এবং কোন কোষ, রড এবং কোন কোষ, ফোভিয়া সেন্ট্রালিস, তারপরে মেকুলা, এইগুলো নিয়ে আমি নেক্সট ক্লাসে তোমাদের আলোচনা করবো, বুঝতে জি স্যার। পারছো? আর গ্লুকোমা হলে ট্রিটমেন্ট কি স্যার? হ্যাঁ, গ্লুকোমা হলে আমরা কিভাবে বুঝবো এবং এর ট্রিটমেন্ট কি? গ্লুকোমা হলে ট্রিটমেন্ট, গ্লুকোমা হচ্ছে এক ধরনের আসলে গ্লুকোমা তোমার এই কনজাংটিভাইটিসের এক ধরনের রোগ আর কি। গ্লুকোমা হলে সাইন সিমটম কি হবে? সাইন সিমটম এই কনজাংটিভাইটিস হলে যে টাইপের সাধারণত ফ্লুইড আসবে বা জেলি লাইক ফ্লুইড আসতে পারে, এইগুলোই কিন্তু ট্রিটমেন্ট কিন্তু এই সেম মোটামুটি এরকম, বুঝতে পারছো? জি স্যার। ট্রিটমেন্ট যেটা আইয়ের সাধারণত যে রোগ হয়, তোমাদের ট্রিটমেন্ট আমি বলে দিচ্ছি, দুই টাইপের ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট একটাই আর কি, অ্যানথেলম্যাটিক দিবা আর ওখানে হচ্ছে সিলভার নাইট্রেট ড্রপ ইউজ করবা, এইটাই সাধারণত ট্রিটমেন্ট, যদি কোনো অপারেশনাল কোনো কেস না হয় আর কি। আইয়ের সাধারণত এই রোগটাই হয়, বুঝতে পারছো? জি স্যার। আর তোমরা কি এই সাদাতকে দেখলাম প্র্যাকটিস করতেছে, আর কেউ কি এরকম পরামর্শ দাও নাকি? স্যার আমি প্র্যাকটিস করি স্যার, প্র্যাকটিস করি নাই স্যার, আমাদের দোকানে বসে, মানে বাসায় নেট পাই না তো, দোকানে ওয়াইফাই আছে, দোকানে আসছে। দোকানে বসে কি আবার সবাইকে বলে দিলা যে আমি ডাক্তার হয়ে গেছি মোটামুটি? না স্যার। আর কে রমজান মাঝে মাঝে প্র্যাকটিস করে মনে হয় নাকি? জি স্যার, করি স্যার প্র্যাকটিস। হ্যাঁ, অনেকেই প্র্যাকটিস করে, যাই করো তাই করো। মানে মানে অনেকে আছে যে হচ্ছে প্র্যাকটিস করতে, যে মানে ওর্স কোনো কন্ডিশনে এখনই তোমরা রিস্ক নিতে যাবে না, বুঝতে পারছো? এটা তো হবে কি, মানে তোমার রেপুটেশন তোমার নষ্ট হবে, বুঝতে পারছো? যদি ওর্স কন্ডিশন মানে খুব খারাপ কন্ডিশন, দেখা গেল যে তোমার কাছে আসবে যে কোনো কোয়াককে এমন ভাবে দেখাইছে যে কোয়াক পারে নাই, তারপরে তোমার কাছে আসলো, তখন তুমি একটা জিনিস হয়তো কারোর সাথে কনসার্ন না করে বা এমনি নিজে নিজে কিছু কিছু এক্সপেরিমেন্ট করার চেষ্টা করলা, তখন কি হবে? যদি একবার ফেইল করো, ভালো করলে তো ভালো, ফেইল করলে কি হবে যে সেটা তোমার রেপুটেশনে, মানে রেপুটেশন তো লং টাইম এটা মেজার করে, বলে যে কি শিখতেছে, পড়াশোনা করে না, কি করে, কি যে শিখায় এখন, ওই কোয়াকরা আর কি এদেরকে আবার ওইভাবে বোঝাবে। তাই যাই হোক, মানে পরামর্শ দিতেই হবে অ্যাজ এ ভেটেরিনারি স্টুডেন্ট, কিন্তু সেটাকে রিস্ক ফ্যাক্টর গুলো চিন্তা করি আর কি। মানে খারাপ কন্ডিশন হলে অবশ্যই তুমি ভেটেরিনারি সার্জন বা ডক্টরের পরামর্শ নিয়ে তারপরে কাজ করবে। এরকম স্যার দু একটা কেস জি স্যার, ওটা হাতে পরামর্শ দিন। আসছিল স্যার, বাট বলছিলাম স্যার যে হচ্ছে এখনো ট্রিটমেন্টে অতদূর যাইনি আমরা, তো এখনো দিতে পারবো না। হ্যাঁ, তুমি পরামর্শ দিতে পারো, তুমি লিঙ্ক আপ করে দিতে পারো, পার্শ্ববর্তী ভেটেরিনারি সার্জনের কাছে যাইতে পারো, মানে তাদেরকে লিঙ্ক আপ করে দিলা, মানে মানুষকে ভালো ওয়াইজ একটা অ্যাডভাইস দিয়ে দিতে পারো। অনেকে আছে কোয়াকের পরে আসছিল স্যার। হ্যাঁ, কোয়াকদের পাল্লায় পরে ওয়াইজ অ্যাডভাইস পায় না, অনেকে বাড়ির কাছে ভেটেরিনারি হসপিটাল, কিন্তু অনেকে যায় না। আর তোমরা একটা ভালো সময় কাটাতে পারো যে প্রত্যেকের যা যা নিজ নিজ উপজেলা আছে, সেখানে কারা ভেটেরিনারিয়ান আছে, কেউ প্রাইভেট জব যদি করে বা সরকারি জব বা ভেটেরিনারি হসপিটাল গুলোই তোমরা যদি এখন কেস স্টাডিও করো, কি কি কেস আসতেছে, কি টাইপের ইয়ে দিচ্ছে, একটা নোটস তৈরি করলা, কি কি ড্রাগ ইউজ করে, এই ড্রাগ গুলো কি, বাসায় যে কনসাইজ ভেটেরিনারি গাইড একটা আছে, বা এমনি তোমরা যদি সেই ড্রাগ গুলো জানা সম্পর্কে চিন্তা করো, এখন কিন্তু হিউজ টাইম তোমাদের, তোমরা কিন্তু এই সময় থার্ড ইয়ার, তোমাদের তো থার্ড ইয়ার না 302 না 3-1 স্যার। 3-1, যাই হোক, তোমরা থার্ড ইয়ারে উঠছো, মানে কি মেডিকেলে কি করে থার্ড ইয়ারের পরে ওয়ার্ড করা শুরু করে, কিন্তু তার মানে কি তাদেরকে ট্রিটমেন্ট এবং সবকিছুর সাথে পরিচয় করায়,
তোমাদের কিন্তু এটা একটা সুযোগ আর কি। এই সময়টা তোমরা যদি ফ্রিলি বাসায় বসে না থেকে তোমাদের যোগাযোগও বাড়বে। তুমি যদি ভেটেনারিয়ানদের মানে ভেটেনারি হসপিটালে যাও, ইউএলওভিএস এর কাছে পরিচয় দাও যে আমি ভেটেনারি পড়াশোনা করি, তাহলে কিন্তু তোমাদেরও একটা তাদের কাছে মর্যাদা তৈরি হবে যে না এখানকার একটা ছেলে এখানে ভেটেনারি পড়ে। তুমি গেলা সেগুলো পরামর্শ নিলে, আসলে শেখার সময় লজ্জা করে লাভ নাই। এখনো কিন্তু আমিও নিজেও শিখি, বুঝতে পারছো? জি স্যার। ওকে, তাহলে তোমরা সবাই ভালো থাকো।